হ্যালো সবাইকে, আবারও স্বাগত জানাই আপনাদের। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আর একটি বাস্তব অতিপ্রাকৃত অভিজ্ঞতার গল্প। আমাদের আজকের এই বাস্তব ভৌতিক ঘটনাটি আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অগ্নি, যিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। এটি তার নিজের জীবনে ঘটে যাওয়া একেবারে প্রত্যক্ষ অভিজ্ঞতা। অগ্নির বর্তমান বয়স ২৯ বছর। তিনি একটি বহুজাতিক মিডিয়া সংস্থায় সিনিয়র এডিটর হিসেবে কাজ করেন। কাজের সূত্রে ভারতের বিভিন্ন শহরে তাকে থাকতে হয়, তবে তার বাবা মায়ের স্থায়ী বাড়ি কলকাতার কাছেই একটি ছোট শহরে অবস্থিত। শহরটির নাম তিনি প্রকাশ করতে চাননি, তবে তিনি জানিয়েছেন জায়গাটি কলকাতা থেকে প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরে। আর যে ঘটনাটি তার সঙ্গে ঘটেছিল সেটি আজ থেকে প্রায় ৫-৬ বছর আগে, কোভিড মহামারীর ঠিক পরের সময়। ঘটনাস্থল ছিল তার বাবার পৈতৃক বাড়ি, অর্থাৎ তার দাদুর বাড়ি। দাদুর বাড়িটি ছিল পশ্চিমবঙ্গের একেবারে আদর্শ গ্রাম বাংলার পরিবেশে। মাটির রাস্তা, চারদিকে সবুজ প্রকৃতি, পুরনো দিনের গ্রামীণ আবহ। গ্রামের সঠিক নাম অগ্নি জানাননি, তবে তিনি বলেছেন যারা ওই অঞ্চলের বাসিন্দা তারা হয়তো এই গ্রামের নাম আন্দাজ করতে পারবেন। এই গ্রামটি পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার সীমান্তবর্তী অঞ্চলের কাছে অবস্থিত। লাল মাটির এক সুন্দর গ্রাম, চারপাশে ঘন জঙ্গল, মাটির বাড়ি, কাঁচা রাস্তা। পাশাপাশি ঝাড়খণ্ড এবং বিহারের সীমান্ত খুব দূরে নয়। গ্রামটি বেশ ছোট এবং এখনও আধুনিক উন্নয়নের ছোঁয়া সেভাবে পৌঁছয়নি সেখানে। অগ্নির দাদুর বাড়ি ছিল গ্রামের হাতে গোনা কয়েকটি পাকা বাড়ির মধ্যে একটি। আর্থিক দিক থেকেও তাদের পরিবার গ্রামের অন্যান্য পরিবারের তুলনায় কিছুটা সচ্ছল ছিল। গ্রামের অধিকাংশ মানুষই ছিলেন শ্রমজীবী। কেউ ট্রাক চালাতেন, কেউ দিনমজুর, কেউ ছোটখাটো ব্যবসা করতেন। গল্পে এগোনোর আগে গ্রামের সম্পর্কে আরও কিছু কথা জানা দরকার। গ্রামের সব বাড়িগুলো কাছাকাছি এলাকায় গড়ে উঠেছিল, আর সেই বসতি ছাড়িয়ে শুরু হতো বিশাল এক ঘন জঙ্গল। গ্রামের দিক থেকে জঙ্গলের ভেতর প্রায় ২ থেকে ৩ কিলোমিটার এগিয়ে গেলে দেখা যেত একটি বিশাল অট্টালিকা। একসময় সেটি ছিল এলাকার জমিদারের বাড়ি। পুরনো দিনে কয়েকটি গ্রামের উপর একজন জমিদারের কর্তৃত্ব থাকত। সেই জমিদার তার পরিবার নিয়ে ওই বাড়িতেই বাস করতেন। তবে সময়ের সঙ্গে জমিদারি প্রথা উঠে যায়। সম্ভবত তাদের বংশধরেরা বহু আগেই কলকাতা বা অন্য কোথাও চলে গিয়েছিলেন। অগ্নি এ বিষয়ে বিশেষ কিছু জানতেন না, তবে তিনি যখন এই ঘটনাগুলোর মুখোমুখি হন তখন বাড়িটি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সেখানে কেউ বাস করত না। গ্রামের মানুষ ওই বাড়িটিকে ডাকত পোড়া বাড়ি নামে। বাংলায় পোড়া বাড়ি শব্দের অর্থ হল আগুনে পোড়া বাড়ি। কেউ কেউ আবার এটিকে ভুতুড়ে বাড়ি বলেও মনে করত। বাড়িটির দেয়ালগুলো অস্বাভাবিক কালো হয়ে গিয়েছিল। দূর থেকে দেখলে মনে হতো যেন কোনো এক সময় ভয়াবহ আগুনে পুড়ে গেছে। অনেকে একে রাজবাড়ি বলতো, আবার কেউ পোড়া বাড়ি। ৩ তলা বিশাল বাড়িটি গ্রামের শিশুদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ এলাকা ছিল, কারণ গ্রামের মানুষের বিশ্বাস ছিল ওই বাড়িতে ভুতুড়েদের বাস। কেউ বলতো বাড়িটি ভুতুড়ে, আবার কারোর মতে একসময় এটি মাওবাদী ও নকশালপন্থীদের গোপন আস্তানা ছিল। সেখানে নাকি বহু মানুষের মৃতদেহ পাওয়া গিয়েছিল। গ্রামের বয়স্করা বলতেন কেউ যদি চুরি করে পালিয়ে সেখানে আশ্রয় নিত কিংবা কোনো অপরাধ করে লুকিয়ে থাকত, পরে তার মৃতদেহই উদ্ধার হতো ওই বাড়ি থেকে। তাই অধিকাংশ মানুষ বিশ্বাস করত বাড়ির ভেতরে থাকা অশরীরীরাই তাদের মেরে ফেলত। অন্যদিকে যুক্তিবাদীরা বলতেন আসলে ওই অঞ্চলে সক্রিয় নকশাল বা মাওবাদীরাই এসব হত্যাকাণ্ড ঘটাত। আসল সত্যি কী ছিল তা অগ্নিরও জানা ছিল না। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ জায়গার কথায়। পোড়াবাড়ির আরও কিছুটা ভেতরে জঙ্গলের গভীরে ছিল একটি পুরনো শ্মশান। এটি সাধারণ গ্রামের শ্মশান ছিল না। একসময় জমিদার পরিবারের মহিলাদের শেষকৃত্য এই শ্মশানেই সম্পন্ন হতো। গ্রামের অন্যদের জন্য আলাদা শ্মশান ছিল। স্থানীয়দের বিশ্বাস ছিল যেসব মহিলার দাহকার্য সেখানে সম্পন্ন হয়েছে তাদের আত্মারাও এখনও রাতের বেলা সেই জায়গায় ঘুরে বেড়ায়। ফলে দিনের বেলাতেও খুব কম মানুষ সেখানে যেত, আর রাতের কথা তো ছেড়েই দিলাম। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন গ্রামের মানুষের কাছে এই দুই জায়গা কতটা ভয়ের ছিল, পোড়াবাড়ি এবং সেই পুরনো শ্মশান। তবে এখানেই শেষ নয়। গ্রাম থেকে জঙ্গলের দিকে ঢোকার প্রায় ৫০০ মিটার পরেই ছিল একটি ছোট্ট ঝিল। ঝিলটি ছিল অপূর্ব সুন্দর। চারদিকে ঘন সবুজ গাছপালা, মাঝখানে গভীর সবুজ রঙের জল, আর চারপাশে নানা রঙের ফুলের ঝোপ। দেখলে মনে হতো যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ। তবুও গ্রামের অধিকাংশ মানুষ সেখানে যেত না, কারণ সেই ঝিলও পোড়াবাড়ি আর শ্মশানের খুব কাছাকাছি। লোকজন অকারণে ওই অঞ্চলে যেতে চাইত না। এবার গ্রামের সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোর সঙ্গে আপনার পরিচয় হয়ে গেল।
এখন শুরু হচ্ছে সেই আসল ঘটনা, যা অগ্নির জীবন চিরদিনের জন্য বদলে দিয়েছিল। সেই সময় অগ্নির বয়স ছিল প্রায় 21 বছর। অনেকদিন পর সে আবার গ্রামের বাড়িতে গিয়েছিল। এর আগে যখন সে শেষবার সেখানে গিয়েছিল তখন সে ছিল একেবারে ছোট। তারপর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, পড়াশুনো, পরীক্ষা দেখতে দেখতে কয়েক বছর কেটে গিয়েছিল। কলেজ শেষ করার পর যখন সে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছিল তখন ছুটির সময় সে আবার গ্রামের বাড়িতে যায়। এইবার সে পুরো 1 মাস থাকার জন্য গিয়েছিল। সেখানেই তার পরিচয় হয় এক মেয়ের সঙ্গে। মেয়েটির নাম ছিল প্রিয়া। অগ্নি যখন শেষবার গ্রামে এসেছিল তখন হয়তো প্রিয়া খুব ছোট ছিল, কারণ প্রায় 7-8 বছর পর সে আবার সেখানে ফিরেছিল। এবার এসে সে দেখল প্রিয়া নামের সেই মেয়েটির বয়স প্রায় 18 আর অগ্নির বয়স 21। অগ্নির নিজের কথায় প্রিয়াকে প্রথম দেখাতেই তার ভালো লেগে যায়। এমন নয় যে প্রিয়া অসাধারণ সুন্দরী ছিল কিংবা গ্রামের সবচেয়ে আকর্ষণীয় মেয়ে ছিল, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত মায়া ছিল। সে খুব শান্ত স্বভাবের ছিল, নরম গলায় কথা বলতো, আর তার ব্যবহার ছিল ভীষণ ভালো। কিভাবে যেন অগ্নি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। প্রথম দিকে প্রিয়া খুব একটা কথা বলতো না। অগ্নি যখন কথা বলার চেষ্টা করত তখন সে অনেক সময় এড়িয়ে যেত। কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে কথা বাড়তে থাকে, প্রতিদিন একটু একটু করে আলাপ বাড়তে থাকে। আর সেই 1 মাসের মধ্যেই দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। তবে বন্ধুত্বের বাইরে তখনও আর কিছু হয়নি। মাসখানেক পর অগ্নি আবার শহরে ফিরে আসে। ফিরে আসার আগে অবশ্যই সে প্রিয়ার ফোন নম্বর নিয়ে নিয়েছিল। প্রিয়াদের বাড়িতে একটিমাত্র ফোন ছিল, সেই নম্বরেই মাঝে মাঝে কথা হতো। এরপর প্রায় 1 বছর কেটে যায়। 1 বছর পর যখন অগ্নির বয়স 22, তখন সে আবার গ্রামে আসে। আর সেই বাড়ি সে প্রিয়াকে নিজের মনের কথা জানায়। প্রিয়াও তাকে না বলেনি। সেই দিন থেকেই তাদের সম্পর্ক শুরু হয়। এখন সুযোগ পেলেই তারা দেখা করত, বিশেষ করে সেই সুন্দর ঝিলটার ধারে। দুপুরবেলা প্রিয়া যখন জঙ্গলে শুকনো ডালপালা কুড়োতে যেত, অগ্নিও তার সঙ্গে চলে যেত। কখনো ঝিলের ধারে বসে, কখনো গাছের ছায়ায় দাঁড়িয়ে তারা ঘন্টার পর ঘন্টা গল্প করত। দুজনেই একে অপরকে ভীষণ ভালোবেসে ফেলেছিল। কিন্তু একটা বিষয় নিয়ে প্রিয়া সবসময় চিন্তায় থাকত। সে বারবার অগ্নিকে বলতো, তুমি আমাকে বিয়ে করো, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করো। কারণ গ্রামের পরিবেশে মেয়েদের খুব বেশি দিন অবিবাহিত রেখে দেওয়া হতো না। বিশেষ করে 18-20 বছরের পর পরিবার থেকে বিয়ের চাপ বাড়তে শুরু করত। কিন্তু অগ্নির চিন্তাভাবনা ছিল আলাদা। সে বলতো, আমাকে আগে পড়াশুনো শেষ করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, চাকরি করতে হবে, তারপর বিয়ে করব। তখন প্রিয়া বলতো, আমার বাড়ির লোকেরা এতদিন অপেক্ষা করবে না, তারা আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। এই নিয়ে তাদের মধ্যে প্রায়ই আলোচনা হতো। অগ্নি তখন ভবিষ্যতে অধ্যাপক হতে চাইত। উচ্চশিক্ষা, গবেষণা, পিএইচডি এসবই ছিল তার স্বপ্ন। কিন্তু সে জানতো এই পথ খুব দীর্ঘ, আর সেই কারণেই সে বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছিল না। আর্থিক সমস্যা অবশ্য তার ছিল না। তার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং পরিবারের অবস্থা যথেষ্ট ভালো ছিল। চাইলেই হয়তো সে বিয়ে করতে পারত, কিন্তু নিজের কোনো উপার্জন ছাড়া বিয়ে করা তার কাছে ঠিক মনে হতো না। তাই সে বারবার সময় চাইত। এভাবেই আরও 2-3 বছর কেটে যায়। এরপর আসে 2020 সাল। সারা পৃথিবীর মতো ভারতেও শুরু হয় করোনা মহামারী। সেই সময় প্রিয়ার সঙ্গে যখনই তার কথা হতো, প্রিয়া একটাই কথা বলতো, তাদের পরিবারের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। তার বাবা ট্রাক চালাতেন, লকডাউনের কারণে কাজ বন্ধ, মায়েরও কাজ চলে গেছে, সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে প্রিয়া এখনও অগ্নির কাছ থেকে কোনো স্পষ্ট উত্তর পাচ্ছিল না। সে বিয়ের কথা বলতো আর অগ্নি বলতো একটু অপেক্ষা করতে। শেষ পর্যন্ত একদিন প্রিয়া হঠাৎ সব যোগাযোগ বন্ধ করে দেয়। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ফোন সব জায়গা থেকে অগ্নিকে ব্লক করে দেয়। অগ্নি আর তার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি। সে চাইলে গ্রামের আত্মীয়দের মাধ্যমে খবর নিতে পারত, কিন্তু সে তা করেনি, কারণ সে তখনও নিজের সম্পর্কের কথা পরিবারের কাউকে জানায়নি। তার উপর ছিল করোনা পরিস্থিতি, গ্রামে যাওয়াও সম্ভব ছিল না। ফলে প্রিয়ার জীবনে ঠিক কী ঘটছে সে কিছুই জানতে পারেনি। এদিকে সময় এগিয়ে চলছিল। অগ্নি মাস্টার্স শেষ করে। এরপর সে বুঝতে পারে শুধু পিএইচডির পিছনে ছুটলে আরও অনেক বছর কেটে যাবে। তাই সে চাকরির খোঁজ শুরু করে। কিছুদিনের মধ্যেই একটি মিডিয়া সংস্থায় তার চাকরি হয়ে যায়। ভালো বেতনও পেতে শুরু করে। এবার তার মনে হয় সবকিছু ধীরে ধীরে গুছিয়ে আসছে। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলেই সে গ্রামে যাবে, প্রিয়ার সঙ্গে দেখা করবে, সব ভুল বোঝাবুঝি মিটিয়ে বিয়ের কথা বলবে। কিন্তু সে জানত না, তার জন্য তখন অপেক্ষা করে আছে এমন এক সত্য যা তার পুরো জীবনটাই বদলে দিতে চলেছে। 2021 সালের শেষের দিকে অথবা 2022 সালের শুরুর দিকে, যখন কোভিড পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে, তখন অগ্নি আবার গ্রামের বাড়িতে যায়। তার মনে তখন একটাই চিন্তা, এবার সব কিছু ঠিক করে ফেলবে। প্রিয়ার সঙ্গে দেখা করবে, তার পরিবারের সঙ্গে কথা বলবে, আর যদি প্রিয়া এখনও রাজি থাকে তাহলে বিয়ের ব্যাপারটা পাকাপাকি করবে। কিন্তু গ্রামে পৌঁছানোর পর যে খবর সে জানতে পারে তা তার পায়ের তলার মাটি সরিয়ে দেয়। প্রিয়ার বিয়ে হয়ে গেছে। কথাটা শুনেই যেন সে বিশ্বাস করতে পারেনি। সে সরাসরি প্রিয়াদের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় বাড়িতে শুধু প্রিয়ার মা আছেন।
অগ্নিকে দেখেই তিনি কান্নায় ভেঙে পড়েন। প্রথমে অগ্নি কিছুই বুঝতে পারেনি, কিন্তু ধীরে ধীরে প্রিয়ার মুখে যে গল্পটা সে শুনেছিল তা ছিল ভয়াবহ। কোভিডের সময় তাদের পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা প্রিয়ার বিয়ে দিয়ে দেন। প্রিয়া নাকি বারবার বলেছিল সে অগ্নিকে ভালোবাসে, সে অগ্নিকেই বিয়ে করতে চায়, কিন্তু বাড়ির লোকেরা সেটা মানতে চায়নি। তাদের মনে হয়েছিল অগ্নি বড়লোক ঘরের ছেলে, ওদের মতো গরিব পরিবারের মেয়েকে সে কোনোদিন বিয়ে করবে না। তাই প্রিয়ার সমস্ত যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়, তার ফোন কেড়ে নেওয়া হয়, অগ্নিকে সব জায়গা থেকে ব্লক করে দেওয়া হয়। এরপর গ্রামেরই একটি ছেলের সঙ্গে জোর করে তার বিয়ে দিয়ে দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্য এখানেই শেষ হয়নি। যে ছেলেটির সঙ্গে প্রিয়ার বিয়ে হয়েছিল সে মোটেও ভালো মানুষ ছিল না, সে ছিল একজন দিনমজুর। তবে সমস্যা তার পেশা ছিল না, সমস্যা ছিল তার স্বভাব। সে নিয়মিত নেশা করত, মদ খেয়ে বাড়ি ফিরত, আর প্রায় প্রতিদিনই প্রিয়ার ওপর অত্যাচার করত, মারধর করত, অপমান করত। মানসিক এবং শারীরিক দুই ধরনের নির্যাতনই চলত। তার উপর একসময় সে জেনে যায় যে বিয়ের আগে প্রিয়ার সঙ্গে অগ্নির সম্পর্ক ছিল। এরপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। প্রিয়ার জীবন ধীরে ধীরে নরকে পরিণত হয়। দিনের পর দিন অত্যাচার সহ্য করতে করতে একসময় সে ভেঙে পড়ে, আর শেষ পর্যন্ত সে নিজের জীবন নিজেই শেষ করে দেয়। এই কথাটা শোনার পর অগ্নি যেন একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। যে মেয়েটিকে সে ভালোবাসত, যে তার জন্য অপেক্ষা করেছিল এতদিন, সে আর বেঁচে নেই। কিন্তু গল্প এখানেই শেষ নয়। প্রিয়ার মৃত্যুর পর আরও একের পর এক বিপর্যয় নেমে আসে তার পরিবারের ওপর। প্রিয়ার বাবা, যিনি আগে থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, মেয়ের মৃত্যু মেনে নিতে পারেননি। তিনি ধীরে ধীরে নেশার দিকে ঝুঁকে পড়েন। একদিন নেশাগ্রস্ত অবস্থায় ট্রাক চালানোর সময় ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন। সেই দুর্ঘটনায় তারও মৃত্যু হয়। অল্প কিছুদিনের ব্যবধানে মেয়ে এবং স্বামীকে হারিয়ে প্রিয়া সম্পূর্ণ একা হয়ে যান। অগ্নির সামনে বসে তিনি কাঁদতে কাঁদতে শুধু একটাই কথা বলছিলেন, আমরা ভুল করেছি, ভীষণ বড় ভুল করেছি, নিজের হাতে মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছি। অগ্নি চুপচাপ সব শুনছিল। তার মনে হচ্ছিল বুকের ভেতর কেউ যেন ধারালো কিছু দিয়ে আঘাত করছে। তারপর প্রিয়ার মা আরও একটা ঘটনা বললেন, প্রিয়ার মৃত্যুর দিন। সেই দিনটা নাকি ছিল ভয়ঙ্কর ঝড় বৃষ্টির দিন। যখন প্রিয়ার দেহ নিয়ে গ্রামের শ্মশানের দিকে যাওয়া হচ্ছিল, তখন প্রবল ঝড়ে একটি বিশাল গাছ ভেঙে পড়ে। গাছটি বিদ্যুতের তার ছিঁড়ে দেয়, ফলে পুরো রাস্তা বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ বিভাগের কর্মীরা রাস্তা আটকে কাজ শুরু করেন। কেউ আর সেই রাস্তা ব্যবহার করতে পারছিল না। এদিকে প্রিয়ার মৃত্যুর প্রায় 2 দিন কেটে গিয়েছিল। গ্রামের পরিবেশে মৃতদেহ দীর্ঘক্ষণ সংরক্ষণ করার কোনো ব্যবস্থা ছিল না, আর দেরি করলে দেহে পচন ধরতে শুরু করত। ফলে সেদিনই শেষকৃত্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু মূল শ্মশানে যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ। তখন গ্রামের কয়েকজন সিদ্ধান্ত নেয় জমিদার বাড়ির পুরনো শ্মশানেই প্রিয়ার শেষকৃত্য করা হবে। যে শ্মশানে দিনের বেলাতেও কেউ যেতে সাহস করত না, যে শ্মশানকে গ্রামের মানুষ অভিশপ্ত বলে মনে করত, সেই জায়গাতেই রাতের অন্ধকারে প্রিয়ার দাহ কার্য সম্পন্ন হয়। একজন পুরোহিত উপস্থিত ছিলেন, সব ধর্মীয় আচারও সম্পন্ন হয়েছিল। কিন্তু গ্রামের অনেকেই নাকি সেই সিদ্ধান্তে ভয় পেয়েছিল, কারণ বহু বছর ধরে ওই শ্মশানে কোনো সাধারণ মানুষের শেষকৃত্য হয়নি। আর সেই রাতেই প্রিয়ার দেহ আগুনে বিলীন হয়ে যায়। এই কথাগুলো শোনার পর অগ্নির যেন মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। সে শুধু একটা কথাই ভাবছিল, প্রিয়া আর নেই, আর তার শেষকৃত্য হয়েছে এমন এক জায়গায় যেখানে গ্রামের মানুষ দিনের আলোতেও পা রাখতে ভয় পায়। সেদিন রাতে অগ্নি বাড়ি ফিরে আসে, কিন্তু সে আর ঘুমোতে পারেনি। সারা রাত সে শুধু কেঁদেছে, বারবার প্রিয়ার কথা ভেবেছে। আর ভোর হওয়ার আগেই সে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, সে সেই শ্মশানে যাবে। যে জায়গায় প্রিয়ার শেষকৃত্য হয়েছে, সে নিজের চোখে সেই জায়গাটা দেখবে, যে কোনো মূল্যে। পরের দিন সকাল, রাতভর এক ফোঁটাও ঘুমোতে পারেনি। চোখ বন্ধ করলেই বারবার প্রিয়ার মুখটা ভেসে উঠছিল। কখনো তাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছিল, কখনো মনে হচ্ছিল যদি সে একটু আগে সিদ্ধান্ত নিত তাহলে হয়তো আজ সবকিছু অন্যরকম হতে পারত। কিন্তু এখন আর কিছুই বদলানোর নয়, প্রিয়া আর নেই। সকাল 10টা-11টা নাগাদ অগ্নি বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তার একটাই উদ্দেশ্য, যে শ্মশানে প্রিয়ার শেষকৃত্য হয়েছে সে সেই জায়গাটা নিজের চোখে দেখবে। গ্রামের লোকেরা বছরের পর বছর ওই জায়গাটিকে এড়িয়ে চলে। কেউ বলে সেখানে অশরীরীর বাস, কেউ বলে অভিশপ্ত স্থান। কিন্তু সেই মুহূর্তে অগ্নির এসব নিয়ে কোনো ভাবনা ছিল না, বরং তার কাছে শুধু একটা বিষয় গুরুত্বপূর্ণ ছিল, প্রিয়ার শেষ স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা সেই জায়গাটা একবার দেখা। তবে একটা সমস্যা ছিল, অগ্নি ওই শ্মশানের সঠিক রাস্তা জানত না, কারো কাছে জিজ্ঞেসও করতে পারছিল না। কারণ গ্রামের কেউ যদি জানতে পারত সে কোথায় যেতে চাইছে, তাহলে তাকে কোনোভাবেই যেতে দিত না। তাই সে একাই বেরিয়ে পড়ল। জঙ্গলের ভেতর দিয়ে পথ খুঁজতে খুঁজতে এগোতে লাগলো। কখনো কাঁটা ঝোপ পেরোলিয়ে, কখনো শুকনো পাতায় ঢাকা সরু পথ ধরে, আবার কখনো আন্দাজে। একসময় জঙ্গলের গভীরতা বাড়তে শুরু করলো। চারপাশের আওয়াজও যেন বদলে গেল। গ্রামের চেনা শব্দগুলো ধীরে ধীরে মিলিয়ে গেল। পাখির ডাক কমে এলো, বাতাসের শব্দটা আরও স্পষ্ট হয়ে উঠল। সময় কেটে যাচ্ছিল।
হাঁটতে হাঁটতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হতে শুরু করেছে অগ্নি বুঝতেই পারেনি। অবশেষে প্রায় 3:30 নাগাদ সে পৌঁছে গেল সেই জায়গায়, জমিদার বাড়ির পুরনো শ্মশান। প্রথম দেখাতেই তার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। জায়গাটা অস্বাভাবিকভাবে নির্জন, চারপাশে উঁচু গাছ, মাটিতে ছড়িয়ে ছিটিয়ে শুকনো পাতা, বাতাসে এক ধরনের ভারী অস্বস্তিকর অনুভূতি। অগ্নির মনে হচ্ছিল যেন জায়গাটা তাকে স্বাগত জানাচ্ছে না, বরং অদৃশ্য কেউ তাকে সতর্ক করে দিচ্ছে। সে লক্ষ্য করল শ্মশানের ঠিক পাশেই একটা ছোট্ট জলাশয় রয়েছে। সম্ভবত অতীতে দাহকার্যের সময় সেই জলই ব্যবহার করা হতো। কিন্তু যেটা তাকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলছিল সেটা ছিল বাতাস। চারপাশে বাতাস বইছিল ঠিকই, কিন্তু ওই নির্দিষ্ট জায়গাটার ওপর দিয়ে যেন বাতাস অনেক বেশি জোরে বয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল শ্মশানটাকে ঘিরেই যেন অদৃশ্য কোনো ঘূর্ণি তৈরি হয়েছে। বাতাস যখন তার শরীরে এসে লাগছিল তখন তার ভেতরে অকারণে ভয় জন্মাচ্ছিল। সেটা সাধারণ ভয় নয়, যে ধরনের ভয় কোনো বিপজ্জনক প্রাণীকে সামনে দেখলে হয় তাও নয়। এটা ছিল এক অদ্ভুত অনুভূতি, যেন সেখানে এমন কিছু আছে যাকে চোখে দেখা যায় না, কিন্তু যার উপস্থিতি অনুভব করা যায়। অগ্নি নিজেকে বোঝানোর চেষ্টা করছিল, হয়তো এসব তার বোনের ভুল, হয়তো প্রিয়ার মৃত্যুর খবর তাকে এতটাই নাড়া দিয়েছে যে সে স্বাভাবিকভাবে ভাবতে পারছে না। সে ধীরে ধীরে সেই জায়গাটার দিকে এগোলো যেখানে প্রিয়ার চিতা জ্বালানো হয়েছিল। তার ইচ্ছে ছিল কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকবে, চুপচাপ, প্রিয়াকে মনে করবে, হয়তো শেষবারের মতো তার উপস্থিতি অনুভব করার চেষ্টা করবে। কিন্তু সেখানে দাঁড়ানোর কয়েক মিনিটের মধ্যেই তার অস্বস্তি এতটাই বেড়ে গেল যে সে আর থাকতে পারল না। মনে হচ্ছিল বুকের ভেতর ধুকপুকানি ক্রমশ বেড়ে চলেছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। বারবার মনে হচ্ছিল কেউ যেন দূর থেকে তাকে লক্ষ্য করছে, কিন্তু চারপাশে তাকালে কাউকেই দেখা যায় না। শেষ পর্যন্ত অগ্নি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। সে দ্রুত জায়গাটা ছেড়ে বেরিয়ে এলো, তারপর জঙ্গলের পথ ধরে গ্রামের দিকে ফিরতে শুরু করল। কিন্তু ফেরার পথে একটা ভুল হয়ে গেল। অজান্তেই সে পথ হারিয়ে ফেলেছিল। জঙ্গলের ভেতর একই রকম গাছপালা আর একই রকম পথের মধ্যে ঘুরতে ঘুরতে সে বুঝতেই পারেনি সে আসল রাস্তা থেকে সরে গেছে। কিছুক্ষণ পরে হঠাৎই সে লক্ষ্য করল সামনে একটা বিশাল অন্ধকার অবয়ব দাঁড়িয়ে আছে। অগ্নি থেমে গেল, তারপর ধীরে ধীরে চোখ তুলে তাকালো, আর যা দেখল তা দেখে তার শরীর শিউরে উঠল। সে দাঁড়িয়ে আছে পোড়া বাড়ির সামনে, সেই পরিত্যক্ত জমিদার বাড়ি, যে বাড়ির গল্প শুনে গ্রামের মানুষ ভয়ে কাঁপে, যে বাড়ির কাছে যেতে পর্যন্ত কেউ সাহস করে না। তখন প্রায় সন্ধে নেমে এসেছে, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, আলো আর অন্ধকারের মাঝামাঝি সেই সময়। অগ্নি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, চোখ সরাতে পারছিল না। বাড়িটার দিকে পাকিয়ে থাকতে থাকতে তার মনে হতে লাগলো বাড়িটা যেন জীবন্ত, যেন অন্ধকার জানালাগুলোর আড়াল থেকে কেউ তাকে দেখছে। চারপাশে এত ঝোপঝাড় জন্মেছিল যে মনে হচ্ছিল বহু বছর ধরে সেখানে মানুষের পা পড়েনি। যে কোনো মুহূর্তে ঝোপের ভেতর থেকে সাপ বা অন্য কোনো প্রাণী বেরিয়ে আসতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এসব কিছুই তখন অগ্নির মাথায় ছিল না, বরং তার মনে হচ্ছিল বাড়িটার ভেতর থেকে কেউ তাকে ডাকছে, কেউ যেন অদৃশ্যভাবে তাকে নিজের দিকে টেনে নিচ্ছে। একটা অজানা আকর্ষণ, একটা ব্যাখ্যাতীত টান। সে নিজেও বুঝতে পারছিল না কেন এমন অনুভূতি হচ্ছে, কিন্তু কয়েক মিনিট পর এমন একটা ঘটনা ঘটল যার ব্যাখ্যা আজও সে খুঁজে পায়নি। সে ধীরে ধীরে পোড়া বাড়ির দিকে হাঁটতে শুরু করল, আর কিছুক্ষণ পর সে সেই বাড়ির ভেতরে ঢুকে পড়ল। সন্ধে তখন প্রায় নেমে এসেছে। গ্রামের মানুষ যেখানে দুপুরবেলাতেও এই বাড়ির আশেপাশে আসে না, সেখানে অগ্নি এক অদ্ভুত ঘোরের মধ্যে সেই পোড়া বাড়ির ভেতরে ঢুকে পড়েছিল। আজও সে বলতে পারে না কেন সে এমনটা করেছিল। তার নিজেরও মনে হয় সেদিন সে যেন নিজের ইচ্ছায় কাজ করছিল না। বাড়ির প্রধান দরজার আর কোনো অস্তিত্ব ছিল না। কাঠের দরজাগুলো বহু বছর আগেই পচে নষ্ট হয়ে গিয়েছিল। জায়গায় জায়গায় ভাঙা ইট, খসে পড়া চুন আর বুনো লতাগুল্ম পুরো বাড়িটাকে গ্রাস করে ফেলেছিল। ভেতরে ঢুকেই অগ্নি বুঝতে পারল এটা কোনো সাধারণ বাড়ি নয়, এটা একটা বিশাল প্রাসাদ। একসময় কত জাঁকজমক ছিল তার চিহ্ন এখনও জায়গায় জায়গায় রয়ে গেছে, কিন্তু এখন সবকিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অগ্নি ধীরে ধীরে এক ঘর থেকে আরেক ঘরে যেতে লাগল। চারপাশে তাকিয়ে দেখছিল, কোথাও পুরনো ভাঙা আসবাব পড়ে আছে, কোথাও দেওয়ালের রং উঠে গেছে, কোথাও আবার ছাদের বড় বড় অংশ ভেঙে পড়ে রয়েছে। অনেক মূল্যবান জিনিস বহু আগেই লুট হয়ে গেছে বলে মনে হচ্ছিল। তবুও বাড়ির মধ্যে এখনও এমন অনেক জিনিস ছড়িয়েছিল যেগুলো দেখে বোঝা যায় একসময় এখানে মানুষের বাস ছিল। অদ্ভুত বিষয় হলো অগ্নি যেন কিছু একটা খুঁজছিল, কিন্তু সে কি খুঁজছিল সেটা সে নিজেও জানত না। সে শুধু ঘুরে বেড়াচ্ছিল। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তাকে এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যাচ্ছে। প্রথমে সে নিচতলা ঘুরে দেখল, তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে গেল দ্বিতীয় তলায়। সেখানেও একই দৃশ্য, নীরবতা, ধুলো, অন্ধকার আর এক অজানা চাপা অস্বস্তি। তারপর সে পৌঁছল তৃতীয় তলায়।
তখন বাইরে সূর্য প্রায় অস্ত যেতে বসেছে। জানালা দিয়ে ঢোকা শেষ আরোটুকু দীর্ঘ ছায়া তৈরি করছিল করিডোর জুড়ে। অগ্নি তৃতীয় তলার একটি ঘরের ভেতরে ছিল। ঘরটা ঘুরে দেখে সে বেরিয়ে আসতে যাচ্ছিল, ঠিক সেই সময় হঠাৎ তার চোখ পড়ল করিডোরের দিকে। এক মুহূর্তের জন্য, শুধু এক ঝলক, আর সেই এক ঝলকই তার শরীরের সমস্ত রক্ত যেন হিম করে দিল। সে দেখল করিডোরের বাঁ দিকের মোড় ঘুরে একজন মহিলা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছেন। তিনি সরাসরি অগ্নির দিকেই আসছিলেন। অগ্নি প্রথমে বিশ্বাসই করতে পারেনি। তার মনে হলো হয়তো সত্যিই কেউ এই বাড়িতে থাকে, কিন্তু পরের মুহূর্তেই সে বুঝতে পারল বিষয়টা স্বাভাবিক নয়। মহিলার বয়স হবে ৩২ থেকে ৩৫-এর মধ্যে। তার শরীরে কোনো কাপড় ছিল না। তিনি সম্পূর্ণ নগ্ন অবস্থায় হাঁটছিলেন, আর তার চেহারা দেখে মনে হচ্ছিল যেন তিনি এইমাত্র কোনো পুকুর বা ঝিল থেকে স্নান করে এসেছেন। তার চুল ভেজা, সারা শরীরে জলের ফোঁটা চিকচিক করছে। হাঁটার ভঙ্গিও ছিল অস্বাভাবিক শান্ত, কোনো তাড়াহুড়ো নেই, কোনো শব্দ নেই, শুধু ধীরে ধীরে এগিয়ে আসছেন। তার হাতে একটা থালার মতো কিছু ছিল, দেখতে অনেকটা পূজার থালার মতো, কিন্তু থালার ভেতরে কি ছিল সেটা অগ্নি বুঝতে পারেনি, কারণ সে মাত্র এক ঝলকই দেখেছিল, আর তারপরই আতঙ্কে দ্রুত মাথা ভেতরে টেনে নেয়। ঘরের ভেতরে এসে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ে। তার বুকের ভেতর তখন প্রচণ্ড জোরে ধুকপুক করছে। মাথার মধ্যে একের পর এক প্রশ্ন ঘুরছে। আমি কি দেখলাম? সত্যি কি কাউকে দেখলাম? এই বাড়িতে কেউ থাকে? প্রথমে সে নিজেকে বোঝানোর চেষ্টা করল, হয়তো কোনো মহিলা এখানে লুকিয়ে থাকে, হয়তো কোনো দম্পতি সমাজের চোখ এড়িয়ে এখানে আশ্রয় নিয়েছে, হয়তো সেই কারণেই মহিলাকে এমন অবস্থায় দেখা গেছে। কিন্তু কয়েক সেকেন্ড পরই আরেকটা প্রশ্ন মাথায় এলো, যদি সত্যি কেউ এখানে থাকে, তাহলে সন্ধ্যার মুখে জঙ্গলের মধ্যে একটা পরিত্যক্ত প্রাসাদের ভেতরে সম্পূর্ণ নগ্ন অবস্থায় কেউ হাঁটবে কেন? আর আশেপাশে তো কোনো জলাশয়ও নেই যেখান থেকে স্নান করে আসতে পারে। এই চিন্তাগুলো মাথায় আসতেই তার শরীরের ভয় আরও বেড়ে গেল। তবুও সে ঘরের অন্ধকার কোণে গিয়ে লুকিয়ে রইল। তার মনে হচ্ছিল যদি মহিলা ঘরের সামনে দিয়ে চলে যান, তাহলে যেন তিনি তাকে দেখতে না পান। কয়েক মিনিট কেটে গেল। পুরো বাড়ি আবার আগের মতো নিস্তব্ধ হয়ে গেল। কোনো পদচ্ছব নেই, কোনো আওয়াজ নেই। অবশেষে সাহস সঞ্চয় করে অগ্নি আবার ধীরে ধীরে দরজার দিকে এগোলো। তারপর খুব সাবধানে মাথা বের করে করিডোরের দিকে তাকালো, আর যা দেখল তা তার ভয়কে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। করিডোর পুরো ফাঁকা, সেখানে কেউ নেই, একজন মানুষও না। যেন কয়েক মুহূর্ত আগে সে যা দেখেছিল তার কোনো অস্তিত্বই ছিল না। আর তখন বাইরে অন্ধকার নেমে আসতে শুরু করেছে। ওপরে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। করিডোরের দিকে তাকিয়ে তার মনে হচ্ছিল কয়েক মুহূর্ত আগে সে যা দেখেছিল সেটা কি সত্যিই ঘটেছিল, নাকি সবটাই তার কল্পনা। কিন্তু সে নিশ্চিত ছিল সে ভুল দেখেনি। সে স্পষ্ট দেখেছিল একজন মহিলাকে, ভেজা চুল, ভেজা শরীর, হাতে একটা থালা, আর ধীরে ধীরে করিডোর দিয়ে হেঁটে আসছিলেন। কিন্তু এখন সেখানে কেউ নেই। পুরো করিডোর ফাঁকা, চারিদিকে শুধু নীরবতা, আর সেই নীরবতাই যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল। অগ্নির বুকের ভেতর তখনও ধুকপুকানি চলছে। সে বুঝতে পারছিল আর এক মুহূর্ত এই বাড়ির ভেতরে থাকা তার পক্ষে সম্ভব নয়। বাইরে ইতিমধ্যে অন্ধকার নেমে আসতে শুরু করেছে। জঙ্গলের ভেতরের অন্ধকার আবার সাধারণ অন্ধকারের মতো নয়, সেখানে সূর্য ডোবার অনেক আগেই ছায়া ঘন হয়ে আসে। অগ্নি দ্রুত সিঁড়ির দিকে এগিয়ে গেল, প্রায় দৌড়ে নিচে নেমে এলো। তারপর বাড়ির বাইরে বেরিয়ে পড়ল। একবারও পিছনে ফিরে তাকানোর সাহস তার হয়নি। মনে হচ্ছিল যদি একবার পিছনে তাকায় তাহলে হয়তো এমন কিছু দেখতে হবে যেটা তার দেখা উচিত নয়। তাই সে দ্রুত পা চালিয়ে গ্রামের দিকে হাঁটতে শুরু করল। কোনো রকমে বাড়ি ফিরে আসার পরই তার শরীর খারাপ হতে শুরু করে। প্রথমে মাথা ব্যথা, তারপর অদ্ভুত দুর্বলতা, এরপর ধীরে ধীরে জ্বর। সেই রাতেই তার শরীর গরম হয়ে যায়, পরদিনও জ্বর থাকে। তার পরিবার ভেবেছিল হয়তো জঙ্গলে এতক্ষণ ঘোরাঘুরি করার জন্যই এমন হয়েছে। অগ্নিও প্রথম দিকে তাই ভেবেছিল, কিন্তু তার নিজের মনে হচ্ছিল বিষয়টা শুধুমাত্র ক্লান্তি নয়। কেন যেন মনে হচ্ছিল পোড়া বাড়ি থেকে ফেরার পর থেকেই সবকিছু বদলে যেতে শুরু করেছে। প্রায় 2 দিন পর জ্বর কমে যায়, শরীরও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে। তারপর কিছুদিনের মধ্যেই সে আবার কলকাতার কাছে নিজের বাড়িতে ফিরে আসে। জীবনও যেন আবার আগের ছন্দে ফিরে আসে। কিন্তু আসল সমস্যাটা শুরু হয়েছিল তারও কিছুদিন পরে। প্রথম দিকে খুব ছোট ছোট কিছু ঘটনা ঘটতে থাকে, যেগুলোকে আলাদা করে দেখলে হয়তো গুরুত্ব দেওয়ার মতো কিছু নয়, কিন্তু একটার পর একটা ঘটতে থাকলে বিষয়টা অস্বাভাবিক মনে হয়। রাতে হঠাৎ হঠাৎ তার ঘুম ভেঙে যেত, কোনো কারণ ছাড়াই। হঠাৎ চোখ খুলে যেত। আর আশ্চর্যের বিষয় হলো, ঘুম ভাঙার ঠিক আগের মুহূর্তে তার মনে হতো যেন কেউ তার খুব কাছে দাঁড়িয়েছিল, কেউ তাকে দেখছিল। কিন্তু চোখ খুলে চারপাশে তাকালে কাউকে দেখা যেত না। কখনো আবার এমন হতো, গভীর ঘুমের মধ্যে হঠাৎ তার মনে হতো কেউ খুব জোরে চিৎকার করেছে, এতটাই জোরে যে সে শব্দে যেন ঘুম ভেঙে যেত। সে ধর্মর করে উঠে বসত,
কিন্তু উঠে বসার পর বুঝত ঘরের মধ্যে কোনো শব্দই নেই, সবকিছু স্বাভাবিক। তবুও সে নিশ্চিত ছিল সে একটা চিৎকার শুনেছে। এমন নয় যে স্বপ্নে শুনেছে, বরং মনে হতো শব্দটা যেন বাস্তবেই তার কানের কাছে এসে পৌঁছেছিল। এরকম ঘটনা বারবার ঘটতে শুরু করল। একদিন আবার অন্য রকমের একটা ঘটনা ঘটল। সেটা ছিল রবিবার, ছুটির দিন। অগ্নি সেদিন অনেকক্ষণ ঘুমোতে চেয়েছিল। সকালে হঠাৎ দরজায় টোকা পড়ার শব্দে তার ঘুম ভেঙে যায়। টক টক টক, একেবারে স্পষ্ট শব্দ। অগ্নি বিরক্ত হয়ে যায়। তার মনে হয় নিশ্চয়ই মা তাকে ডাকছেন। সে বিছানা থেকে উঠে দরজা খুলে দেয়, কিন্তু দরজার ওপাশে কেউ নেই। করিডোর ফাঁকা, বাড়ির ভেতরেও কাউকে দেখা যাচ্ছে না। প্রথমে সে ভেবেছিল হয়তো মা টোকা মেরে চলে গেছেন, তাই সে ফোন করে মাকে জিজ্ঞেস করল, আমাকে ডাকছিলে কেন? ওপাশ থেকে তার মা অবাক হয়ে বললেন, আমি তো গত 2 ঘন্টা ধরে বাড়ির বাইরেই আছি। এই উত্তর শুনে অগ্নির শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সে নিশ্চিত ছিল কেউ একজন দরজায় টোকা দিয়েছিল, আর সেই শব্দেই সে ঘুম ভেঙেছিল। এরপর থেকে সে বিষয়গুলো নিয়ে ভাবতে শুরু করল, কিন্তু কাউকে কিছু বলতে পারছিল না, কারণ ঘটনাগুলো এতটাই অদ্ভুত ছিল যে শুনলে যে কেউ ভাবতে পারে সে বাড়িয়ে বলছে কিংবা তার মানসিক সমস্যা হয়েছে। তাই সবকিছু নিজের মধ্যেই চেপে রাখল। কিন্তু কয়েকদিন পরে এমন কিছু শুরু হলো যা তাকে সত্যিই ভয় পাইয়ে দিয়েছিল। সে স্বপ্ন দেখতে শুরু করল, একই স্বপ্ন বারবার। প্রথম রাতে সে দেখল সে একটা অচেনা জায়গায় দাঁড়িয়ে আছে। চারপাশ অন্ধকার, কিন্তু পুরো অন্ধকার নয়, একটা অদ্ভুত ধূসর আলো চারদিকে ছড়িয়ে আছে। জায়গাটা সে আগে কোনোদিন দেখেনি, তবুও মনে হচ্ছিল যেন বহুদিন ধরে সে সেখানে আসছে। হঠাৎ ঘুম ভেঙে যায়। পরের রাতে আবার সেই একই জায়গা, একই দৃশ্য, একই অস্বস্তি। যেন স্বপ্নটা প্রতি রাতে সেখান থেকেই আবার শুরু হচ্ছে যেখানে আগের রাতে শেষ হয়েছে। আর তারপর একদিন সেই স্বপ্নের মধ্যে সে প্রথম তাকে দেখতে পেল। একজন মহিলা, দূরে দাঁড়িয়ে, অন্ধকারের মধ্যে, নিঃশব্দে, তার দিকে তাকিয়ে। আর সেই মুহূর্ত থেকেই অগ্নির জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের শুরু হয়। প্রথম রাতে অগ্নি শুধু একজন মহিলাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, সেই পর্যন্তই। তারপর হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল, কিন্তু সে ভেবেছিল হয়তো এটা একটা সাধারণ স্বপ্ন। প্রিয়ার মৃত্যুর ধাক্কা, গ্রামের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা, পোড়া বাড়িতে দেখা অদ্ভুত মহিলার স্মৃতি, সব মিলিয়েই হয়তো এমন স্বপ্ন দেখছে। কিন্তু পরের রাতেও একই স্বপ্ন এলো, একই জায়গা, একই অদ্ভুত ধূসর আলো, একই নিস্তব্ধতা, আর দূরে দাঁড়িয়ে থাকা সেই মহিলা। এবার তিনি আগের চেয়ে একটু কাছে ছিলেন। অগ্নি স্পষ্ট বুঝতে পারছিল তিনি তার দিকেই তাকিয়ে আছেন, কিন্তু মুখটা এখনও পরিষ্কার দেখা যাচ্ছিল না। ঘুম ভাঙার পর অগ্নি অস্বস্তি অনুভব করল, তবুও সে নিজেকে বোঝালো এটা কাকতালীয়। কিন্তু তার পরের রাতেও একই ঘটনা ঘটল। তার পরের রাতেও আবার আবার আবার, প্রতিদিন একই স্বপ্ন, প্রতিদিন একই জায়গা, আর প্রতিদিন সেই মহিলা একটু একটু করে তার কাছে এগিয়ে আসছেন। প্রথমে দূরে, তারপর মাঝামাঝি, তারপর আরও কাছে। এভাবে প্রায় 2 সপ্তাহ কেটে গেল। অগ্নি তখন সত্যিই ভয় পেতে শুরু করেছে, কারণ এটা আর সাধারণ স্বপ্নের মতো লাগছিল না। মনে হচ্ছিল যেন কেউ সত্যিই তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। আরও অদ্ভুত ব্যাপার ছিল, প্রতিবার স্বপ্নটা ঠিক আগের রাতের জায়গা থেকেই শুরু হতো, যেন এটা আলাদা আলাদা স্বপ্ন নয়, বরং একটা দীর্ঘ ঘটনার ধারাবাহিকতা, যার পরের অংশ সে প্রতি রাতে দেখতে পাচ্ছে। একদিন রাতে সে দেখল মহিলা এতটাই কাছে এসে গেছেন যে তার শরীরের অবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছে। তার চুল লম্বা, গাঢ় কালো, আর অদ্ভুতভাবে ভেজা, যেন জল ঝরছে এখনো। অগ্নির বুকের ভেতরটা ধক করে উঠল, কারণ হঠাৎ করেই তার মনে পড়ে গেল পোড়া বাড়ির সেই সন্ধ্যার কথা। সেই ভেজা চুলের মহিলা, সেই অদ্ভুত উপস্থিতি, সেই নীরব হাঁটা। যদিও মুখটা এখনো স্পষ্ট দেখা যাচ্ছিল না, তবুও তার মনে হচ্ছিল এ সেই একই মহিলা, একই মানুষ। এরপর থেকে স্বপ্নগুলো আরও অস্বাভাবিক হয়ে উঠতে শুরু করল। মহিলা আর শুধু দাঁড়িয়ে থাকতেন না, তিনি ধীরে ধীরে অগ্নির দিকে এগিয়ে আসতেন, প্রতিবার একটু একটু করে। অগ্নি পিছিয়ে যেতে চাইত, কিন্তু পারত না। মনে হতো তার পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। শরীর নড়াতে চাইছে, কিন্তু শরীর সাড়া দিচ্ছে না। সে শুধু দাঁড়িয়ে দেখতে বাধ্য হতো, আর মহিলা ক্রমশ কাছে আসতেন, প্রতিবার, প্রতি রাত, একইভাবে। একদিন স্বপ্নে অগ্নি লক্ষ্য করল মহিলা তার থেকে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছেন। প্রথমবারের মতো সে অনুভব করল মহিলার মুখে একটা হাসি আছে, কিন্তু সেই হাসিটা স্বাভাবিক ছিল না। সেটা ভয়ঙ্করও ছিল না, আবার পুরোপুরি সুন্দরও ছিল না।
অদ্ভুত এক হাসি, যেন কেউ অনেক দিন ধরে অপেক্ষা করছে আর অবশেষে নিজের কাঙ্ক্ষিত জিনিসের খুব কাছে পৌঁছে গেছে। সেই হাসি দেখেই অগ্নির শরীর ঠান্ডা হয়ে গেল। তার মনে হচ্ছিল এই মহিলা তাকে চেনে, খুব ভালো করেই চেনে, কিন্তু সে মহিলাকে চেনে না। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে নিজের চোখের নিচে কালো দাগ দেখতে পেল। ঘুম ঠিকমতো হচ্ছে না, সারাদিন ক্লান্ত লাগছে, কাজে মন বসছে না। অফিসের মিটিং চলার সময়ও সে হঠাৎ হঠাৎ সেই মহিলার কথা ভাবতে শুরু করছিল। রাতে ঘুমোতে যাওয়ার আগেই তার ভয় লাগত, কারণ সে জানত আবার সেই স্বপ্ন আসবে আর সেই মহিলা আরও কাছে চলে আসবেন। এক রাতে স্বপ্নে এমন কিছু ঘটল যা তাকে সত্যি আতঙ্কিত করে তুলল। সেদিন সে আবার সেই অদ্ভুত জায়গায় দাঁড়িয়েছিল। মহিলাও সামনে ছিলেন, কিন্তু এবার তিনি শুধু দাঁড়িয়েছিলেন না, তিনি ধীরে ধীরে নিজের ডান হাতটা তুললেন আর তারপর আঙুল দিয়ে ইশারা করলেন, যেন কাউকে নিজের কাছে ডাকছেন। অগ্নির দিকে তাকিয়ে, শুধু তাকিয়েই নয়, তাকে কাছে আসতে বলছেন। একটাবার, দুবার, বারবার, নীরবে, কোনো কথা নয়, শুধু ইশারা। অগ্নির মনে হচ্ছিল তার শরীর যেন নিজের নিয়ন্ত্রণে নেই। সে এগিয়ে যেতে চাইছিল না, কিন্তু কোথাও যেন একটা অদ্ভুত টান অনুভব করছিল, যেন তার মনের একটা অংশ সেই মহিলার দিকে এগিয়ে যেতে চাইছে, আর একটা অংশ প্রাণপণে বাধা দিচ্ছে। ঠিক তখনই ধর্মর করে তার ঘুম ভেঙে গেল। সে উঠে বসে হাঁপাতে লাগল। ঘর অন্ধকার, চারপাশ নিস্তব্ধ, কিন্তু তার বুকের ভেতর ধুকপুকানি এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল ঘরের সবাই শুনতে পাবে। সেই রাতের পর অগ্নি প্রথমবার সত্যিকারের আতঙ্কিত হয়ে পড়ল, কারণ তার মনে হচ্ছিল বিষয়টা আর শুধু স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ নেই, কিছু একটা ধীরে ধীরে তার জীবনের দিকে এগিয়ে আসছে, আর প্রতিটি রাতের সঙ্গে সঙ্গে সেই জিনিসটা আরও শক্তিশালী হয়ে উঠছে। এরপর শুরু হলো সেই স্বপ্নগুলোর সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। আগে পর্যন্ত সেই মহিলা শুধু দূরে দাঁড়িয়ে থাকতেন, তারপর ধীরে ধীরে কাছে আসতে শুরু করেছিলেন, কিন্তু এবার বিষয়টা অন্যদিকে মোড় নিতে লাগল। প্রতিদিন রাতেই অগ্নি একই স্বপ্ন দেখতে শুরু করল, একই জায়গা, একই ধূসর আলো, একই নিস্তব্ধ পরিবেশ, আর সেই রহস্যময়ী মহিলা। তবে এবার তিনি আর শুধু অগ্নির দিকে তাকিয়ে থাকতেন না, তিনি তার চারপাশে ঘুরে বেড়াতেন। কখনো খুব ধীরে হাঁটতেন, কখনো তার সামনে দাঁড়িয়ে মৃদু হেসে তাকিয়ে থাকতেন, আর সবসময় এমন একটা অনুভূতি দিতেন যেন তিনি অগ্নিকে ভয় দেখাতে নয়, বরং নিজের কাছে টেনে নিতে এসেছেন। এই বিষয়টাই অগ্নিকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলত, কারণ স্বপ্নের মধ্যে মহিলাকে কখনো রাগী বা হিংস্র মনে হতো না, বরং অদ্ভুতভাবে আকর্ষণীয় মনে হতো। তার চোখের দিকে তাকালে যেন দৃষ্টি সরিয়ে নেওয়া যেত না। অগ্নি যতই নিজেকে সামলানোর চেষ্টা করুক, প্রতিটি স্বপ্নে সেই টানটা আরও শক্তিশালী হয়ে উঠছিল। এক রাতে সে দেখল সে একটা বড় ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। ঘরটা সে আগে কখনো দেখেনি, তবে আশ্চর্যের বিষয়, ঘরটার পরিবেশ তার খুব পরিচিত মনে হচ্ছে, যেন কোথাও আগে দেখেছে। চারদিকে মৃদু আলো, পুরনো দেওয়াল, অদ্ভুত নিস্তব্ধতা, আর ঘরের মাঝখানে দাঁড়িয়ে সেই মহিলা। এবার তার গায়ে কালো রঙের পোশাক, দীর্ঘ কালো কাপড় শরীর জড়িয়ে আছে, চুলগুলো খোলা, সেগুলো কাঁধ ছাড়িয়ে নেমে এসেছে। তিনি ধীরে ধীরে অগ্নির দিকে তাকালেন, তারপর আবার হাতের ইশারায় কাছে ডাকতে শুরু করলেন, আগের চেয়ে অনেক বেশি স্পষ্টভাবে। মনে হচ্ছিল তিনি চাইছেন অগ্নির স্বেচ্ছায় তার কাছে এগিয়ে যাক। অগ্নি ভেতর ভেতর ভয় পাচ্ছিল, কিন্তু একই সঙ্গে সে অনুভব করছিল তার মন যেন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে, যেন সেই ডাকে সাড়া দিতে ইচ্ছে করছে। এই অনুভূতিটাই তাকে সবচেয়ে বেশি আতঙ্কিত করছিল, কারণ সে জানত এটা তার স্বাভাবিক চিন্তা নয়। কিছু একটা তাকে প্রভাবিত করছে, কিছু একটা তার মনকে নিজের দিকে টেনে নিচ্ছে। এরপর কয়েক সপ্তাহ ধরে একই ঘটনা চলতে থাকে। প্রতিটি স্বপ্নে সেই মহিলা আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠছিলেন, আর অগ্নি অনুভব করছিল যেন সে ক্রমশ নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে। এক রাতে স্বপ্নের মধ্যে সে দেখল মহিলা খুব ধীরে তার দিকে এগিয়ে আসছেন, এতটাই কাছে যে এবার সে তার মুখ প্রায় স্পষ্ট দেখতে পাচ্ছে। মুখটা অস্বাভাবিক সুন্দর, কিন্তু সেই সৌন্দর্যের মধ্যে এমন কিছু ছিল যা স্বাভাবিক নয়, যেন মানুষের সৌন্দর্যের সঙ্গে অন্য কিছুর মিশ্রণ, একটা অদ্ভুত অস্বস্তিকর আকর্ষণ। মহিলা ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালেন, তারপর হাত বাড়িয়ে দিলেন। মনে হচ্ছিল তিনি চাইছেন অগ্নি তার হাত ধরুক। সেই মুহূর্তে অগ্নির মনে হলো যেন সে নিজের ইচ্ছাশক্তি হারিয়ে ফেলছে। তার ভেতরের একটা অংশ বলছিল হাতটা ধরে ফেল, আর একটা অংশ প্রাণপণে চিৎকার করছিল, না, কোনোভাবেই না। ঠিক সেই মুহূর্তে ধর্মর করে তার ঘুম ভেঙে গেল। সে উঠে বসে হাঁপাতে লাগল। ঘর অন্ধকার, চারপাশ নিস্তব্ধ, কিন্তু তার বুকের ভেতর ধুকপুকানি এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল ঘরের সবাই শুনতে পাবে। সেই রাতের পর অগ্নি
অগ্নি প্রথমবার সত্যিকারের আতঙ্কিত হয়ে পড়ল, কারণ তার মনে হচ্ছিল বিষয়টা আর শুধু স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ নেই, কিছু একটা ধীরে ধীরে তার জীবনের দিকে এগিয়ে আসছে, আর প্রতিটি রাতের সঙ্গে সঙ্গে সেই জিনিসটা আরও শক্তিশালী হয়ে উঠছে। এরপর শুরু হলো সেই স্বপ্নগুলোর সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। আগে পর্যন্ত সেই মহিলা শুধু দূরে দাঁড়িয়ে থাকতেন, তারপর ধীরে ধীরে কাছে আসতে শুরু করেছিলেন, কিন্তু এবার বিষয়টা অন্যদিকে মোড় নিতে লাগল। প্রতিদিন রাতেই অগ্নি একই স্বপ্ন দেখতে শুরু করল, একই জায়গা, একই ধূসর আলো, একই নিস্তব্ধ পরিবেশ, আর সেই রহস্যময়ী মহিলা। এবার তিনি আর শুধু অগ্নির দিকে তাকিয়ে থাকতেন না, তিনি তার চারপাশে ঘুরে বেড়াতেন, কখনো খুব ধীরে হাঁটতেন, কখনো তার সামনে দাঁড়িয়ে মৃদু হেসে তাকিয়ে থাকতেন, আর সবসময় এমন একটা অনুভূতি দিতেন যেন তিনি অগ্নিকে ভয় দেখাতে নয়, বরং নিজের কাছে টেনে নিতে এসেছেন। এই বিষয়টাই অগ্নিকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলত, কারণ স্বপ্নের মধ্যে মহিলাকে কখনো রাগী বা হিংস্র মনে হতো না, বরং অদ্ভুতভাবে আকর্ষণীয় মনে হতো। তার চোখের দিকে তাকালে যেন দৃষ্টি সরিয়ে নেওয়া যেত না। অগ্নি যতই নিজেকে সামলানোর চেষ্টা করুক, প্রতিটি স্বপ্নে সেই টানটা আরও শক্তিশালী হয়ে উঠছিল। এক রাতে সে দেখল সে একটা বড় ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। ঘরটা সে আগে কখনো দেখেনি, তবে আশ্চর্যের বিষয়, ঘরটার পরিবেশ তার খুব পরিচিত মনে হচ্ছে, যেন কোথাও আগে দেখেছে। চারদিকে মৃদু আলো, পুরনো দেওয়াল, অদ্ভুত নিস্তব্ধতা, আর ঘরের মাঝখানে দাঁড়িয়ে সেই মহিলা। এবার তার গায়ে কালো রঙের পোশাক, দীর্ঘ কালো কাপড় শরীর জড়িয়ে আছে, চুলগুলো খোলা, সেগুলো কাঁধ ছাড়িয়ে নেমে এসেছে। তিনি ধীরে ধীরে অগ্নির দিকে তাকালেন, তারপর আবার হাতের ইশারায় কাছে ডাকতে শুরু করলেন, আগের চেয়ে অনেক বেশি স্পষ্টভাবে। মনে হচ্ছিল তিনি চাইছেন অগ্নির স্বেচ্ছায় তার কাছে এগিয়ে যাক। অগ্নি ভেতর ভেতর ভয় পাচ্ছিল, কিন্তু একই সঙ্গে সে অনুভব করছিল তার মন যেন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে, যেন সেই ডাকে সাড়া দিতে ইচ্ছে করছে। এই অনুভূতিটাই তাকে সবচেয়ে বেশি আতঙ্কিত করছিল, কারণ সে জানত এটা তার স্বাভাবিক চিন্তা নয়। কিছু একটা তাকে প্রভাবিত করছে, কিছু একটা তার মনকে নিজের দিকে টেনে নিচ্ছে। এরপর কয়েক সপ্তাহ ধরে একই ঘটনা চলতে থাকে। প্রতিটি স্বপ্নে সেই মহিলা আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠছিলেন, আর অগ্নি অনুভব করছিল যেন সে ক্রমশ নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে। এক রাতে স্বপ্নের মধ্যে সে দেখল মহিলা খুব ধীরে তার দিকে এগিয়ে আসছেন, এতটাই কাছে যে এবার সে তার মুখ প্রায় স্পষ্ট দেখতে পাচ্ছে। মুখটা অস্বাভাবিক সুন্দর, কিন্তু সেই সৌন্দর্যের মধ্যে এমন কিছু ছিল যা স্বাভাবিক নয়, যেন মানুষের সৌন্দর্যের সঙ্গে অন্য কিছুর মিশ্রণ, একটা অদ্ভুত অস্বস্তিকর আকর্ষণ। মহিলা ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালেন, তারপর হাত বাড়িয়ে দিলেন। মনে হচ্ছিল তিনি চাইছেন অগ্নি তার হাত ধরুক। সেই মুহূর্তে অগ্নির মনে হলো সে যেন নিজের ইচ্ছাশক্তি হারিয়ে ফেলছে। তার ভেতরের একটা অংশ বলছিল, হাতটা ধরে ফেল। আরেকটা অংশ প্রাণপণে চিৎকার করছিল, না, কোনোভাবেই না। ঠিক সেই মুহূর্তে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। অগ্নি বিছানায় উঠে বসে পড়ল, সারা শরীর ঘামে ভিজে গেছে, শ্বাস দ্রুত চলছে। মনে হচ্ছিল কয়েক সেকেন্ড দেরি হলেই যেন ভয়ঙ্কর কিছু ঘটে যেত। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল অন্য একটা। প্রতিবার যখন স্বপ্ন এমন জায়গায় পৌঁছত যেখানে মহিলা তার খুব কাছে চলে আসতেন, প্রতিবারই ঠিক সেই মুহূর্তে তার ঘুম ভেঙে যেত। একবার নয়, দুবার নয়, বারবার, প্রতিটি রাতে, যেন কেউ ইচ্ছে করে তাকে জাগিয়ে দিচ্ছে, যেন কেউ চাইছে না স্বপ্নটা তার পরের ধাপে পৌঁছক। প্রথম দিকে অগ্নি এটাকে কাকতালীয় ভেবেছিল, কিন্তু ঘটনা যখন বারবার ঘটতে লাগল, তখন সে বুঝতে পারল এর মধ্যে অন্য কিছু আছে। কারণ কখনো অ্যালার্ম বাজত না, কোনো শব্দ হতো না, তবুও ঠিক সেই মুহূর্তে তার ঘুম ভেঙে যেত। আর প্রতিবার ঘুম ভাঙার পর তার মনে হতো কেউ যেন তাকে বিপদ থেকে বাঁচিয়ে দিল। কিন্তু কে, কিভাবে, আর কেন? এই প্রশ্নগুলোর কোনো উত্তর তার কাছে ছিল না। ততদিনে অগ্নি মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করেছে। রাতে ঘুমোতে ভয় লাগত, দিনে কাজে মন বসত না, মাথার মধ্যে সারাক্ষণ সেই মহিলার মুখ ঘুরত, আর সে বুঝতে পারছিল না আসলে তার সঙ্গে কি ঘটছে। কিন্তু খুব শীঘ্রই এমন একজন মানুষের আবির্ভাব হতে চলেছিল যিনি এই রহস্যের প্রথম পর্দাটা সরিয়ে দেবেন, আর তার মুখ থেকেই অগ্নি জানতে পারবে এমন এক সত্য যা শুনে তার রক্ত হিম হয়ে যাবে। এই সময়েই ঘটনাটা এক অদ্ভুত মোড় নেয়। অগ্নি তখনও জানত না ঠিক কি তার সঙ্গে ঘটছে। সে শুধু বুঝতে পারছিল প্রতিদিন রাতের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে।
একদিকে সেই রহস্যময় স্বপ্ন, অন্যদিকে সারাক্ষণ একটা অস্বস্তি। মনে হতো কেউ যেন তাকে লক্ষ্য করছে, কেউ যেন অপেক্ষা করছে। আর ঠিক এই সময়েই গ্রামের বাড়িতে ঘটে এক আশ্চর্য ঘটনা। অগ্নির 2 কাকা এখনও সেই গ্রামেই থাকতেন। একদিন তাদের বাড়িতে একজন সাধু এসে উপস্থিত হন। গ্রামের লোকেরা তাকে সবাই চিনত, তবে তিনি সাধারণ সাধুদের মতো ছিলেন না। তার চেহারা সুরত ছিল একেবারেই আলাদা। অনেক সময় তাকে দেখে পাগল বলেও মনে হতো। কখনো রাস্তার ধারে বসে থাকতেন, কখনো জঙ্গলের কাছে ঘুরে বেড়াতেন, কখনো কারো বাড়িতে খেতেন, আবার কখনো না খেয়েই দিনের পর দিন কাটিয়ে দিতেন। কিন্তু গ্রামের মানুষ জানত তিনি পাগল নন, বরং তার সম্পর্কে নানা অলৌকিক গল্প প্রচলিত ছিল। সবাই তাকে ডাকত ভৈরব চাচা নামে। সেদিন তিনি হঠাৎ অগ্নির কাকার বাড়িতে এসে একটা কথা বলেন। তিনি বলেন, তোমাদের যে ছেলেটা মাঝে মাঝে শহর থেকে আসে, তার সঙ্গে এখনই যোগাযোগ করো, ওর খুব বড় বিপদ আসছে। কথাটা শুনে অগ্নির কাকারা অবাক হয়ে যান, কারণ অগ্নি তখন গ্রামের বাড়িতে নেই, সে শহরে নিজের কাজে ব্যস্ত। তবুও ভৈরব চাচার গলার দৃঢ়তা দেখে তারা বিষয়টাকে হালকাভাবে নেননি। সেদিনই তারা অগ্নির বাড়িতে ফোন করেন, অগ্নির সঙ্গে কথা বলেন। প্রথমে সাধারণ খোঁজখবর নেওয়ার পর তারা বলেন, একজন সাধু এসেছিলেন, তিনি তোমার ব্যাপারে একটা অদ্ভুত কথা বলে গেছেন। অগ্নি বিষয়টা শুনে একটু অবাক হয়েছিল। তারপর কাকারা ফোনটা ভৈরব চাচার হাতে দেন। ওপাশ থেকে ভেসে আসে এক বৃদ্ধ, কর্কশ কণ্ঠস্বর। ভৈরব চাচা কিছুক্ষণ চুপ করেছিলেন, তারপর বললেন, ভয় পেও না, কিন্তু তোমার ওপর কারো নজর পড়েছে। কথাটা শুনে অগ্নির বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ সে কাউকে কিচ্ছু বলেনি, পোড়াবাড়ির ঘটনাও না, স্বপ্নের কথাও না, কিন্তু এই মানুষটা যেন সব জানেন। ভৈরব চাচা আবার বললেন, তুমি এখন থেকে নিয়ম করে পূজা করবে, ঈশ্বরের নাম নেবে, মনকে শান্ত রাখবে, যতটা সম্ভব সাত্ত্বিক জীবনযাপন করবে। কোনো রকম নেশা নয়, কোনো অশুদ্ধ কাজ নয়, নিজের মনকে দুর্বল হতে দেবে না। অগ্নি হতবাক হয়ে শুনছিল। তার মনে হচ্ছিল এই মানুষটা যেন সরাসরি তার বর্তমান অবস্থার কথাই বলছেন। সে সাবধানে জিজ্ঞেস করল, কিন্তু আপনি এসব জানলেন কিভাবে? কিছুক্ষণ নীরব থাকার পর ভৈরব চাচা শুধু বললেন, যেটুকু জানার দরকার সেটুকু জেনেছি, আর যেটা তোমার জানার দরকার সেটা সময় হলে জানতে পারবে। এর বেশি কিছু তিনি বলেননি, তবে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে যান। তিনি বলেন, এই কয়েকদিন খুব সাবধানে থাকবে, যাই হোক না কেন নিজের মনকে ভেঙে পড়তে দেবে না। আর যদি কোনো অদ্ভুত স্বপ্ন দেখো, কোনো কণ্ঠস্বর শুনতে পাও, অথবা মনে হয় কেউ তোমাকে কোথাও ডাকছে, তাহলে কখনো তার সাড়া দেবে না। এই কথাগুলো শুনে অগ্নির শরীর শিউরে উঠেছিল, কারণ স্বপ্নে সেই মহিলার ডাক সে ইতিমধ্যেই দেখতে শুরু করেছে, কিন্তু সে এখনও কাউকে সে কথা বলেনি। ভৈরব চাচা কিভাবে জানলেন? এই প্রশ্নটা তার মাথায় ঘুরতে লাগল। এর পরের কয়েক সপ্তাহ অগ্নি ঠিক ভৈরব চাচার নির্দেশ মতো চলার চেষ্টা করল, কিন্তু রাতের স্বপ্নগুলো বন্ধ হলো না, বরং মনে হচ্ছিল অন্যদিকে কোথাও একটা অদৃশ্য লড়াই চলছে। একটা শক্তি তাকে নিজের দিকে টেনে নিতে চাইছে, আর আরেকটা শক্তি প্রাণপণে তাকে রক্ষা করার চেষ্টা করছে। তখনও অগ্নি জানত না, খুব শীঘ্রই ভৈরব চাচা নিজে তার বাড়িতে আসবেন, আর সেদিন তিনি এমন এক সত্য প্রকাশ করবেন যা শুনে অগ্নির জীবনের সমস্ত ঘটনার অর্থ এক মুহূর্তে পরিষ্কার হয়ে যাবে। আর সেই সত্যের কেন্দ্রে ছিল প্রিয়া। প্রায় 1 মাস কেটে গিয়েছিল। এই সময়ে অগ্নি ভৈরব চাচার কথা মতো সব কিছু মেনে চলার চেষ্টা করছিল। নিয়মিত প্রার্থনা করত, যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করত, কিন্তু তার ভেতরের আতঙ্ক কিছুতেই কমছিল না, কারণ স্বপ্নগুলো এখনও আসছিল, আর প্রতিটি রাত যেন তাকে আরও ক্লান্ত, আরও দুর্বল করে দিচ্ছিল। তারপর একদিন কোনো পূর্ব সূচনা ছাড়াই ভৈরব চাচা নিজে অগ্নিদের বাড়িতে এসে উপস্থিত হন। অগ্নির কাকার কাছ থেকে ঠিকানা নিয়ে তিনি সরাসরি সেখানে চলে এসেছিলেন। সেদিন বাড়িতে অগ্নি, তার মা এবং তার বাবা উপস্থিত ছিলেন। অগ্নির বাবা তখনও জীবিত। ভৈরব চাচা বাড়িতে ঢুকেই কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন, তারপর ধীরে ধীরে অগ্নির দিকে তাকালেন। সেই দৃষ্টির মধ্যে এমন কিছু ছিল যা অগ্নিকে অস্বস্তিতে ফেলে দিচ্ছিল। মনে হচ্ছিল এই মানুষটা তার সম্পর্কে এমন অনেক কিছু জানেন যা সে নিজেও জানে না। কিছুক্ষণ পর তিনি কথা বলা শুরু করলেন, আর তার মুখ থেকে বেরিয়ে আসা প্রতিটি শব্দ অগ্নিকে স্তব্ধ করে দিচ্ছিল, কারণ তিনি এমন কিছু তথ্য বলছিলেন
যা অগ্নি কখনো কাউকে বলেনি, না তার পরিবারকে, না তার বন্ধুদের, না তার কাকাদের। ভৈরব চাচা প্রথমেই প্রিয়ার কথা তুললেন। প্রিয়ার নাম শুনেই অগ্নির বাবা মা অবাক হয়ে যান, কারণ তারা প্রথমবার জানতে পারলেন অগ্নির জীবনে এমন একজন ছিল। এরপর অগ্নি বাধ্য হয়ে পুরো ঘটনাটা খুলে বলে। প্রিয়া, তাদের সম্পর্ক, তার বিয়ে, মৃত্যু আর পোড়াবাড়ির সেই ঘটনা, সব শুনে ভৈরব চাচা ধীরে ধীরে মাথা নাড়েন। তারপর বলেন, তোমার সঙ্গে যা ঘটছে তার শুরু প্রিয়ার মৃত্যুর দিন থেকে নয়, তার শুরু আরও অনেক আগে। ঘরের পরিবেশ তখন ভারী হয়ে উঠেছে। অগ্নি নিঃশব্দে শুনে যাচ্ছে। ভৈরব চাচা এবার জমিদারদের শ্মশানের কথা তুললেন। তিনি বললেন, যে শ্মশানে জমিদার পরিবারের মহিলাদের শেষ কৃত্য করা হতো, সেই জায়গাটার সঙ্গেও ওই সাধিকার একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেখানে যে সব নারীর দাহকার্য সম্পন্ন হয়েছে, তাদের আত্মা এক ধরনের বন্ধনের মধ্যে আটকে পড়ে। ভৈরব চাচার মতে সেই সাধিকা তাদের মুক্তি পেতে দেননি, বরং নিজের প্রভাবের মধ্যে আটকে রেখেছিলেন। এই কারণেই বহু মানুষ সেই শ্মশানের আশেপাশে অস্বাভাবিক উপস্থিতি অনুভব করত। কেউ ছায়া মূর্তি দেখত, কেউ নারী কণ্ঠ শুনত, কেউ আবার অদ্ভুত সব অভিজ্ঞতার কথা বলত। অগ্নির শরীর শিউরে উঠল, কারণ সে জানত এরপর যে কথাটা আসবে সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। ভৈরব চাচা তার দিকে তাকিয়ে বললেন, প্রিয়ার শেষ কৃত্য সেই শ্মশানেই হয়েছিল, আর সেই কারণেই তার আত্মাও সেই বন্ধনের মধ্যে আটকে যায়। ঘরের মধ্যে এক মুহূর্তে নীরবতা নেমে আসল। অগ্নির মনে হল তার বুকের ভেতরটা যেন হঠাৎ শূন্য হয়ে গেছে। ভৈরব চাচা ধীরে ধীরে বললেন, তুমি যেদিন প্রিয়ার জন্যে সেখানে গিয়েছিলে, সেদিন তোমার উপস্থিতি সেই শক্তির নজরে পড়ে, আর তারপর থেকেই সবকিছু শুরু হয়। অগ্নির হাত পা ঠান্ডা হয়ে আসছিল, কারণ এখন ধীরে ধীরে সে বুঝতে পারছে তার দেখা সেই মহিলা হয়তো কোনো সাধারণ অশরীরই ছিলেন না, বরং বহু বছর ধরে ওই জায়গাকে নিজের নিয়ন্ত্রণে রাখা সেই রহস্যময়ী সাধিকা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা এখনও বলা বাকি ছিল, আর সেই সত্য শোনার পর অগ্নি বুঝতে পারবে কেন প্রতি রাতে তার ঘুম ঠিক শেষ মুহূর্তে ভেঙে যেত, আর কে তাকে বাঁচানোর জন্য লড়াই করছিল। ভৈরব চাচার কথা শুনে অগ্নি স্তব্ধ হয়ে বসেছিল। তার মাথার ভেতর যেন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। যদি সেই সাধিকাই তাকে স্বপ্নে দেখা দিয়ে থাকে, তাহলে সে কি চাইছিল? কেন বারবার তার সামনে আসছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, প্রতিবার ঠিক শেষ মুহূর্তে তার ঘুম ভেঙে যেত কেন? ভৈরব চাচা যেন তার মনের কথাই পড়ে ফেলেছিলেন। তিনি ধীরে ধীরে বললেন, তোমার সঙ্গে যা হচ্ছিল সেটা কোনো সাধারণ স্বপ্ন ছিল না, ওটা ছিল টানার চেষ্টা। অগ্নি অবাক হয়ে তার দিকে তাকালো। ভৈরব চাচা বললেন, সেই সাধিকা তোমার আত্মাকে নিজের অধীনে আনতে চাইছিল। প্রথম দিন যখন তুমি শ্মশানে গিয়েছিলে, তখন তোমার চারপাশে যে অদ্ভুত বাতাস অনুভব করেছিলে, সেটা শুধু বাতাস ছিল না, সেখানে আরও অনেক উপস্থিতি ছিল। তাদের মধ্যেই ছিল প্রিয়াও। অগ্নির গলা শুকিয়ে গেল। সে নিঃশব্দে শুনতে লাগল। ভৈরব চাচা বলতে লাগলেন, তারপর তুমি যখন পোড়াবাড়িতে গেলে, তখন সেই সাধিকার নজর তোমার উপর পড়ে। তুমি তার পছন্দের লক্ষ্য হয়ে ওঠো, আর তারপর থেকেই সে তোমাকে নিজের দিকে টানতে শুরু করে। অগ্নি ধীরে ধীরে বুঝতে পারছিল ঘটনাগুলো একে অপরের সঙ্গে কিভাবে জুড়ে যাচ্ছে। স্বপ্ন, সেই মহিলা, বারবার ডাক আর অদ্ভুত আকর্ষণ, সবকিছু যেন একই সূত্রে বাঁধা। ভৈরব চাচা বললেন, প্রথমে সে তোমাকে ভয় দেখায়নি, কারণ ভয় পেলে মানুষ দূরে সরে যায়। সে তোমাকে নিজের দিকে স্বেচ্ছায় নিয়ে যেতে চেয়েছিল। তাই সে ধীরে ধীরে তোমার বিশ্বাস, মন এবং ইচ্ছাশক্তির উপর প্রভাব ফেলতে শুরু করে। অগ্নির শরীর কাঁপছিল, কারণ এটাই সে অনুভব করছিল। সে জানত সেই স্বপ্নগুলোতে তার নিজের মন যেন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। তারপর ভৈরব চাচা এমন একটা কথা বললেন যা শুনে অগ্নির চোখে জল এসে গেল। তিনি বললেন, প্রতিবার যখন তোমার ঘুম ভেঙে যেত, সেটা কাকতালীয় ছিল না, কেউ তোমাকে জাগিয়ে দিচ্ছিল। অগ্নির বুকের ভেতর ধক করে উঠল। ভৈরব চাচা তার দিকে তাকিয়ে বললেন, প্রিয়া। ঘরের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো। অগ্নি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। ভৈরব চাচা বললেন, প্রিয়ার আত্মা তোমাকে ছেড়ে যায়নি, সে তোমার পাশে ছিল, আর সে বুঝতে পেরেছিল সেই সাধিকা তোমাকে নিজের নিয়ন্ত্রণে নিতে চাইছে। অগ্নির চোখ দিয়ে তখন জল গড়িয়ে পড়ছে। সে কিছু বলতে পারছিল না। ভৈরব চাচা আবার বলতে লাগলেন,
প্রতিবার যখন সেই সাধিকা তোমার খুব কাছে পৌঁছে যেত, প্রতিবার যখন সে তোমার ওপর নিজের প্রভাব সম্পূর্ণ করার চেষ্টা করত, ঠিক তখনই প্রিয়া তোমার ঘুম ভেঙে দিত। অগ্নির মনে পড়ে গেল প্রতিটি স্বপ্ন, প্রতিটি রাত, প্রতিবার একই ঘটনা, ঠিক শেষ মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া। কোনো অ্যালার্ম নয়, কোনো শব্দ নয়, তবুও ঘুম ভেঙে যেত। আজ প্রথমবার সে তার উত্তর পেল। ভৈরব চাচা বললেন, সেই মহিলা তোমাকে প্রলোভন দেখাচ্ছিল, তোমার মনকে নিজের দিকে টানছিল, কারণ যদি তুমি সম্পূর্ণভাবে তার ডাকে সাড়া দিতে, তাহলে তার তোমার ওপর অধিকার প্রতিষ্ঠা করা সহজ হয়ে যেত। আর সেই কারণেই সে বারবার তোমাকে নিজের কাছে ডাকছিল। অগ্নির শরীর ঠান্ডা হয়ে গেল। সে ফিসফিস করে জিজ্ঞেস করল, যদি আমি তার ডাকে সাড়া দিতাম? ভৈরব চাচা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তাহলে তোমার জীবনে খুব অন্ধকার সময় শুরু হতো। তোমার মন, তোমার চিন্তা, তোমার সিদ্ধান্ত সব কিছু ধীরে ধীরে তার প্রভাবের মধ্যে চলে যেত। তারপর কি হতো সেটা আমি নিশ্চিত করে বলতে পারি না, কিন্তু ভালো কিছু হতো না। অগ্নির গায়ে কাঁটা দিয়ে উঠল। তারপর ভৈরব চাচা আরও একটি অবিশ্বাস্য কথা বললেন। তিনি জানালেন, তিনি এই সমস্ত বিষয় জানতে পেরেছেন স্বপ্নের মাধ্যমেই। এক রাতে প্রিয়া নিজে তার স্বপ্নে এসে উপস্থিত হয়েছিল আর তাকে অনুরোধ করেছিল অগ্নিকে বাঁচানোর জন্য। ওকে সাহায্য করুন, ওকে বাঁচান। এই কথাগুলোই নাকি প্রিয়া তাকে বলেছিল। অগ্নি আর নিজেকে সামলাতে পারল না, সে ভেঙে পড়ল, কারণ জীবিত অবস্থায় সে প্রিয়াকে রক্ষা করতে পারেনি, তার পাশে দাঁড়াতে পারেনি। কিন্তু মৃত্যুর পরও প্রিয়া তাকে রক্ষা করে চলেছে, নিজের কথা না ভেবে, নিজের কষ্ট ভুলে, শুধু তাকে বাঁচানোর জন্য। সেদিন অগ্নির মনে হচ্ছিল জীবনে যত কষ্ট সে পেয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কষ্ট এই অপরাধবোধ, আর সবচেয়ে বড় আশীর্বাদ প্রিয়ার সেই নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু ভৈরব চাচার বলার এখনও কিছু বাকি ছিল, কারণ তিনি শুধু কি ঘটেছিল সেটা জানাতে আসেননি, তিনি এসেছিলেন জানাতে কিভাবে এই বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর সেই কথাগুলোই অগ্নির জীবনের পরবর্তী সিদ্ধান্তগুলো বদলে দিতে চলেছিল। ভৈরব চাচার মুখে পুরো ঘটনা শোনার পর অগ্নি অনেকক্ষণ চুপ করে বসেছিল। তার মনে হচ্ছিল গত কয়েক মাস ধরে তার জীবনে যা যা ঘটেছে সব কিছুর উত্তর যেন একসঙ্গে সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু একটা প্রশ্ন এখনও বাকি ছিল, এখন কি হবে? বিপদ কি কেটে গেছে, নাকি এখনও কিছু বাকি আছে? অগ্নির প্রশ্নের উত্তরে ভৈরব চাচা ধীরে ধীরে বললেন, আমি যতটা পেরেছি করেছি। আমি ওই জায়গায় গিয়ে কিছু সাধনা এবং প্রয়োজনীয় ক্রিয়া সম্পন্ন করেছি। কিন্তু একটা কথা মনে রেখো, পৃথিবীর সব সমস্যার পুরো সমাধান সব সময় হয় না। কিছু জায়গা আছে যেগুলোকে শুধু শান্ত করা যায়, সম্পূর্ণ বদলানো যায় না। এরপর তিনি অগ্নির দিকে তাকিয়ে খুব স্পষ্টভাবে বললেন, তুমি আর কখনো ওই জঙ্গলের দিকে যাবে না। শুধু পোড়াবাড়ি নয়, শুধু শ্মশান নয়, পুরো এলাকাটার কাছেও যাবে না। কারণ আবার যদি তোমার উপস্থিতি সেখানে অনুভূত হয়, তখন তোমাকে বাঁচানো আমার পক্ষেও সম্ভব হবে না। কথাগুলো শুনে অগ্নির শরীর শিউরে উঠল। ভৈরব চাচার গলায় কোনো ভয় দেখানোর চেষ্টা ছিল না, ছিল শুধু সতর্কতা, একজন মানুষের দেওয়া শেষ সতর্কবার্তা। সেদিনের পর তিনি অগ্নিকে আরও কিছু নিয়ম মেনে চলতে বলেন। নিয়মিত প্রার্থনা, মনের সংযম আর নিজের জীবনকে ইতিবাচক পথে পরিচালিত করা। অগ্নি তার সব কথাই মেনে নিয়েছিল, কারণ এতদিনে সে বুঝতে পেরেছিল কিছু কিছু অভিজ্ঞতার ব্যাখ্যা হয়তো মানুষের সাধারণ যুক্তির বাইরে। তারপর ধীরে ধীরে সময় কেটে যেতে থাকে, আর আশ্চর্যজনকভাবে ভৈরব চাচা সেই সাক্ষাতের পর থেকেই স্বপ্নগুলো বদলাতে শুরু করে। প্রথমে স্বপ্নের সংখ্যা কমে যায়, তারপর আরও কমে, আর একসময় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সেই রহস্যময়ী মহিলাকে সে আর কখনো দেখেনি, কোনো ডাক শোনেনি, কোনো অদ্ভুত উপস্থিতিও অনুভব করেনি। অনেকদিন পর প্রথমবারের মতো সে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছিল। মনে হচ্ছিল দীর্ঘ এক দুঃস্বপ্ন থেকে সে অবশেষে মুক্তি পেয়েছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ কয়েক মাস পরে অগ্নি আবার একটি স্বপ্ন দেখেছিল। তবে এই স্বপ্ন আগের সব স্বপ্নের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। সেদিন সে দেখল সে একটি খোলা মাঠে দাঁড়িয়ে আছে, চারিদিকে নরম আলো, শান্ত পরিবেশ, কোনো ভয় নেই, কোনো অস্বস্তি নেই, কোনো অন্ধকার নেই, আর সেখানে দাঁড়িয়ে আছে প্রিয়া, একেবারে আগের মতো শান্ত, হাসি মুখে। অগ্নি কিছুক্ষণ বিশ্বাসই করতে পারেনি, সে শুধু তাকিয়েছিল। কত কথা জমেছিল তার মনে, কত প্রশ্ন, কত আক্ষেপ, কত না বলা অনুভূতি। কিন্তু আশ্চর্যভাবে স্বপ্নের মধ্যে কোনো কথোপকথন হয়নি। প্রিয়া শুধু তার দিকে তাকিয়ে মৃদু হেসেছিল, তারপর ধীরে ধীরে বলেছিল, নিজেকে শাস্তি দিও না, যা হওয়ার ছিল তা হয়ে গেছে, আমি আর ফিরে আসব না, তুমি তোমার জীবনটা বাঁচো।
অগ্নির চোখে জল চলে এসেছিল, স্বপ্নের মধ্যেই। প্রিয়া আবার বলেছিল, একটা কথা মনে রেখো, তুমি যদি কোনোদিন বিয়ে করো তাহলে এমন কাউকে বেছে নিও যার সত্যিই তোমাকে প্রয়োজন, যার পাশে দাঁড়ালে তার জীবন বদলে যেতে পারে, যেন আর কোনো মেয়ের জীবন আমার মতো না হয়। তারপর ধীরে ধীরে প্রিয়ার অবয়ব মিলিয়ে যেতে শুরু করেছিল। অগ্নি তাকে ডাকতে চেয়েছিল, আটকে রাখতে চেয়েছিল, কিন্তু পারেনি। কিছুক্ষণ পর তার ঘুম ভেঙে যায়, আর সেই ছিল শেষবার। তারপর আর কোনোদিন সে প্রিয়াকে স্বপ্নে দেখেনি। আজ অগ্নির বয়স 29, সে এখনও অবিবাহিত। অনেকেই তাকে বিয়ের জন্য চাপ দেয়, তার আত্মীয়রা চায় সে সংসার করুক, একটা নতুন জীবন শুরু করুক। কিন্তু অগ্নির জীবনে প্রিয়ার স্মৃতি এখনও গভীরভাবে জড়িয়ে আছে। তবে সে এটাও জানে, প্রিয়া কখনো চাইতো না যে সে সারা জীবন অতীতের মধ্যে আটকে থাকুক। সেই কারণেই আজও সে জীবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর একটা বিষয় সে এখনও কঠোরভাবে মেনে চলে, সে আর কোনোদিন ওই গ্রামে যায়নি। পোড়াবাড়ি তো দূরের কথা, সেই জঙ্গল কিংবা সেই শ্মশানের দিকেও কখনো ফিরে তাকায়নি। ভৈরব চাচার সতর্কবার্তা সে আজও ভুলে যায়নি। সত্যিই সেখানে কি ছিল? সেই সাধিকা কি বাস্তবেই ছিল? প্রিয়ার আত্মা কি সত্যিই তাকে রক্ষা করেছিল, নাকি এর পেছনে অন্য কোনো ব্যাখ্যা লুকিয়ে আছে? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আজও অজানা। কিন্তু অগ্নির কাছে একটা বিষয় একেবারে পরিষ্কার, জীবনে সে অনেক কিছু হারিয়েছে, কিন্তু মৃত্যুর পরও যে ভালোবাসা তাকে রক্ষা করে গিয়েছিল, সেই ভালোবাসাকে সে কোনোদিন ভুলতে পারবে না। আর হয়তো এই কারণেই এত বছর পরেও প্রিয়ার স্মৃতি তার জীবনের সবচেয়ে গভীর এবং সবচেয়ে রহস্যময় অধ্যায় হয়ে রয়ে গেছে। গল্পটা এখানেই শেষ, কিন্তু সিদ্ধান্তটা আপনার। আপনি কি বিশ্বাস করেন মৃত্যুর পরও ভালোবাসা কারো জীবনের পাহারাদার হয়ে থাকতে পারে, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা এখনও আমাদের জানা বাকি?